পাহাড় দেখা যাচ্ছে না। ऊंचा जगह तो गाड़ी हल्का हो जाएगा तो घूम जाता। অনেক বড় হয়ে গেছে, মনে হচ্ছে এবার এখানে ফাঁসবে। আমার বড় ফ্যাট খেয়েছে আজকে, বেরোতে পারবো না। মর্নিং। गुड मॉर्निंग गुड मॉर्निंग। আজকে হচ্ছে আমাদের ভুটানের তৃতীয় দিন এবং আমরা এখন বেরিয়ে পড়েছি পুনাখার উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে ভোর 5:30। বুঝতেই পারছো চারিদিকটা অন্ধকার দেখে। সো লেটস গো। আজকের সকালটা ঠিক আমাদের ভুটানে আসার প্রথম দিনের মতোই মেঘে ঢাকা ছিল, আর কুয়াশাচ্ছন্ন দুই ধারে জঙ্গলের বুক চিরে আমরা যখন দোচুলার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছিল কোনো এক রূপকথার দেশে যেন এসে পৌঁছেছি। Have you ever seen a cleverer person than me ever before? Who has forgotten his gloves and also his shoes this damn cold weather? No? Guessed so. So এই দোচুলো স্তূপাকে ড্রুক ওয়াঙ্গল স্তূপাও বলা হয়। সো অ্যাকচুয়ালি 2003-এ ভুটানিজ আর্মির সাথে উলফাদের একটা যুদ্ধ হয়েছিল, where almost 108 soldiers gave their life for Bhutan. So তার জন্য এখানে 108খানা স্তূপা রয়েছে যুদ্ধ জেতার এবং তাদের প্রাণ বলিদানের সম্মানার্থে। তবে এত ঠান্ডায় গ্লাভস আর প্রোটেকশন ছাড়া থাকলে যা হয়, আমারও তাই হয়েছিল বই কি। I literally cannot feel anything here. You can understand from my speech. Full paralyzed. এরপর আমরা সবাই মিলে ঠিক করি ব্রেকফাস্টটা না হয় এখানেই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে করে নেওয়া যাক। Hot and delicious from Calcutta tea. ব্রেকফাস্ট করে আমরা রওনা দিই আমাদের পরবর্তী গন্তব্যস্থল পুনাখা জংয়ের উদ্দেশ্যে। 1637 সালে তৈরি হওয়া এই জংটি ভুটানের দ্বিতীয় প্রাচীনতম জং। জং আমি এর আগেই বলেছি, যা এক সময় ফোর্ট্রেস হিসেবে কাজ করত দেশকে প্রতিরক্ষা করার জন্যে, এবং এখন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড অফিস কাজে ইউজ হয়। Finally we are here in today's main center of attraction, Punakha Jong. কিন্তু পুনাখা জংয়ের ভেতরেই কিন্তু রাজার সন্তানদের নামকরণ, রাজার বিয়ে, এমনকি রাজার স্পেশাল কিং সেরিমনি করোনেশনও এরই মধ্যে হয়েছে। আর এই যে বোধি গাছটি দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু নিজে এসে এখানে রোপণ করেছিলেন। Careful, careful. These are the steepest stairs I've ever seen in my life. Almost 90 degree. তুমি পারছো না তো? এবার দেখো পেছনে, এই পেছনে জ্যাম হয়ে যাচ্ছে, চলো। উনি চলে যাচ্ছে, দেখো। Look at her and look at him. এখানে কিন্তু চাইলে গাইড নেওয়াও যায়, যা টিকিটের সাথে কমপ্লিমেন্টারি। তবে আমাদের সাথে এই তো শুরু থেকেই গাইড ছিল, ওই যথেষ্ট ভালোভাবে আমাদের সব কিছু বুঝিয়ে দিচ্ছিল। তবে ভুটানের আর বাকি 5টা জায়গার মতোই এখানকার টিকিটও এক্সপেন্সিভ ছিল, মাথা পিছু 500 টাকা করে। এত প্রাচীন ঐতিহাসিক ভুটানের একটি জায়গায় এসে তার সম্বন্ধে এতটা ইতিহাসের কথা জানতে পেরে সত্যি নিজেকে বড় আপ্লুত মনে হচ্ছিল। It is so peaceful here. I cannot even explain. জং থেকে বেরিয়ে আমরা রওনা দিয়েছিলাম ভুটানের সবচেয়ে দীর্ঘতম ওয়াকিং সাসপেনশন ব্রিজের উদ্দেশ্যে, এবং সিরিয়াসলি এত বড় ব্রিজ আমি আমার জীবনে দেখিনি। It's 12 o'clock right now. By the time I ব্রিজটা ক্রস করবো, I'm pretty sure বিকেল 5টা বেজে যাবে। এত লম্বা। All the people that we see on the bridge are like this, literally Lilliput. The amount of wind blowing, it's literally throwing us apart if you can see.
Now we are hungry. Lunch time. If you want name suggestions for your twins, I've got one. Phochu Mochu. Actually, Bhutanese names are so cute. So Chu means water. So Phochu and Mochu. So Mochu is the female river and Phochu is the male river. তো এই পুনাখা জং এর সামনে দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে মোচু রিভার, আর এই যে সাসপেনশন হ্যাঙ্গিং ব্রিজ এর নিচ দিয়ে যাচ্ছে হচ্ছে পচু রিভার। এরপর আমাদের পেট চুই চুই করায় আমরা সোজা চলে গেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চ করে যখন বাইরে বেরিয়ে আসি দেখি আবার ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, তবে ওয়েদারটা নেহাত মন্দ মনে হচ্ছিল না। এই বৃষ্টির মধ্যে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে ফিরতে থাকি। Let's go to Chelila Pass. In case you are wondering why we are dressed like this, it's because we are in Paro. তো গতকাল পুনাখা থেকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়ি পারোর উদ্দেশ্যে। যাওয়ার পথে একটা নদী সাইডে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, সেখানে আমরা জলের উপর পাথর ছোড়ার প্রতিযোগিতা করি এবং যা বুঝলাম যে বয়স হলেও সবার মনটা এখন একটা ছোট শিশুর মতোই রয়েছে। তারপর এইখানে সব ভদ্রমহিলারা 5000 বছরের জন্য দাঁড়িয়ে যায় মার্কেটিং করতে। যদিও দোকানের পেছনেই আমি দেখতে পাচ্ছিলাম বরফে ঢাকা পাহাড়। যাওয়ার পথে রোড সাইড ধাবায় আমরা দাঁড়িয়ে যাই হচ্ছে লাঞ্চটা সেরে নেওয়ার জন্য, এবং ওখানে সব মহিলা মণ্ডলরা ঠিক করে যে গানের আসর বসানো যাক। মনো লাগে না, মনো লাগে না, চোখে চোখে চেয়ে থাকা ভালো লাগে না। ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্নে রঙিন, ছুটে আয় রে রমন বলে যায় রে মিলানবিন, ওই তো তুলেছিলাম গানের আসর শেষ হতেই আমরা চেক ইন করি হচ্ছে হোটেলে, এবং সেদিনই বিকেলবেলা আমরা বেরিয়ে পড়ি হচ্ছে মার্কেটিং করতে। তবে এটা একটু অন্যরকম মার্কেটিং। এখানে আমরা মার্কেটিং করছিলাম গ্লাভস, সোয়েটার, টুপি, উলেন ক্যাপস, মাস্ক, কারণ কালকে মানে আজকের দিনে আমাদের বেরানোর কথা হচ্ছে বরফের দেশে, এবং অনেক গিফট আইটেমসও কিনি। এবং সত্যি কথা বলতে এখানে এক একটা শো পিস দেখে মনে হচ্ছিল কোনটা ছাড়বো আর কোনটা কিনবো। আর বাই দ্য ওয়ে ভুটানিজ বাচ্চা অ্যাজ ইউজুয়াল, মানে এদের নিয়ে ভিডিও করলে একটা আলাদাই ব্লগ তৈরি হয়ে যাবে। যাই হোক, দ্যাটস আওয়ার স্টোরি। নাও লেটস গো। Good morning, Tawang bhai. গুড মর্নিং। তবে রওনা দেওয়া 10 মিনিটের মধ্যেই আমাদের চোখে পড়ে পারো এয়ারপোর্ট। Behind me is Paro International Airport, one of the dangerous airport in the whole world. এয়ারপোর্টটা রীতিমতন এতটাই ছোট যে দূর থেকে কোনো স্কুল বা ইনস্টিটিউশন মনে হতে পারে, এবং এখান থেকে প্লেনে না চড়েই কখন যে স্বর্গের দেশে চলে আসলাম বুঝতেই পারলাম না। চারিদিকে কেবল বরফ পড়েছিল, এবং অ্যাজ ইউজুয়াল বরফের মধ্যে আমরা শুরু করে দিই আমাদের বরফ খেলা। তবে যেখানেই আমি বেশি মজা করি সেখানেই যেন সাজা হয়ে দাঁড়িয়ে যায় তার পরবর্তী মুহূর্তগুলো। এত বরফ পড়াতে আমাদের গাড়ি আটকে যায় রাস্তায়, এবং সবার চিন্তা হয়ে যায় যে গাড়ি নিয়ে আদৌ হোটেলে ফেরা যাবে কিনা। আমরা উল্টা জায়গাতে গাড়ি হালকা ওই জায়গাতে ঘুম যেতা। চারিদিকে রীতিমতন কিছু দেখা যাচ্ছিল না, সব দিকটা কেবল সাদা আর সাদা হয়েছিল। তবে ঠাকুরের কৃপায় হোক বা ড্রাইভার ভাইয়ের মেহনতেই আমাদের গাড়ি আবার লো ল্যান্ডে ফিরে আসে। তারপর দিন আসে সেই দুঃখের দিন যেদিন আমাদের ভুটান থেকে বাড়ি ফিরে আসতেই হতো। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি এবং লাঞ্চটা একটা রোড সাইডেই করে নিই। এবং এই যে বাচ্চা, অ্যাকচুয়ালি এইবারে বাচ্চাটা দেখে আমার দুঃখই লাগছিল, কারণ ভুটানে বোধহয় এটাই আমি শেষ বাচ্চা দেখতে চলেছি। তো তারপর আমরা এগাতে থাকি কলকাতারই পথে, এবং আজকের দিনটা কুয়াশায় এত ভরা ছিল যে কখন গাড়ি সামনে থেকে চলে আসছে সেইটুকু বোঝার উপায় ছিল না। এরই মধ্যে মা কান্নাকাটি করে এবং আমিও কিছুটা ভাবুক হয়ে পড়ি, কারণ তামাং ভাই আমাদের ড্রাইভার ভাইকে আমরা খুব মিস করব। এত ভালো মেশামেশি করেছিলাম আমরা। এবং সেই দরজা দিয়ে যেখান দিয়ে আমরা এসেছিলাম সেখান দিয়ে আবার ফিরে যাই এবং ডুয়ার্স থেকে গাড়ি ধরে চলে আসি হচ্ছে স্টেশনে। আমাদের ট্রেন ছিল 3:30-র সময়। ট্রেন চলে আসার পর ট্রেনের উপর উঠে বসে পড়ি। আর কি, এবার তো বাড়ি ফেরার পালা। কিন্তু হ্যাঁ, ট্রেনে থাকতে থাকতে মনে হচ্ছিল বটে যে ভুটানে 7টা দিন এত এনজয় করেছিলাম যে আর কিছু হোক না হোক আমার লাইফের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর, তা হোক যতই দেশের পাশেই, সত্যি মেমোরেবল হয়ে থাকবে বটে। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ অবধি পিস আউট।